গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাট সংলগ্ন কালীদহ নদী। নদীটা এখানে এসেই যেন হঠাৎ করে গভীর ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। নদীর পাড়টা শ্যাওলা আর কাদায় মাখামাখি, চারদিকে পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। বাতাসে মরা মাছ আর পচা শ্যাওলার উৎকট গন্ধ। নদীর কালো পানি থমথম করছে। আরিফ আর সেলিম কোমর পর্যন্ত কাদা পানিতে নেমে একটা বিশাল পুরনো নৌকার মাস্তুল পাড়ে টেনে তোলার চেষ্টা করছে। মহাজন এই সেগুন কাঠের গুঁড়ির জন্য মোটা টাকা দেবে বলেছে। উস্তাদ, এইটা কি কাঠ? মনে হইতেছে আস্ত একটা পাথর টাইনা তুলতাছি। আর জায়গাটা খেয়াল করছেন? এই মরাপোড়া ঘাটে আইলেই আমার গতর কেমন যেন শিরশির কইরা উঠে। চুপ কইরা জোর লাগা সেলিম। মাগরিবের আজান পড়ার আগেই এই কাঠ নদীর পাড় থেকে সরাইতে হইব। এই কালীদহ নদীতে 100 বছর আগের অনেক অভিশপ্ত জিনিস ডুইবা আছে। এইখানে রাইড করা মানে নিজের জানের দুশ্মন হওয়া। নে টান। আরিফ জানে এই মরাপোড়া ঘাটের নদীর নিচে কি লুকিয়ে আছে। 100 বছর আগে এই গ্রামের এক বধূ তার শ্বশুরবাড়ির লোকজন গহনার লোভে হাত পা বেঁধে এই নদীতে ডুবিয়ে মেরেছিল। গ্রামের মানুষের বিশ্বাস, রূপবানুর আত্মা এখনো এই নদীর তলায় তার গহনাগুলো আগলে বসে আছে। তারা দুজন মিলে সর্বশক্তি দিয়ে কাঠের গুঁড়িটা পাড়ে তুলে আনল। কিন্তু পাড়ে আছড়ে পড়ার সাথে সাথে অনেক পুরনো সেই গুঁড়ির একটা অংশ মটমট করে ভেঙে গেল। ভাঙা অংশের ভেতর থেকে কিছু একটা ছিটকে কাদার উপর পড়ল। কাদার মধ্যেও জিনিসটা টর্চের আলোতে ঝিকমিক করে উঠল। উস্তাদ, এইটা কি চকচক করতেছে? সেলিম কাদা মেখে থাকা জিনিসটা তুলে নিজের প্যান্টে মুছল। জিনিসটা একটা ভারী রূপার চিরুনি, যার হাতলে টকটকে লাল রঙের কয়েকটা দামি পাথর বসানো। চিরুনিটা এত পুরনো হলেও এর রূপার চমক একটুও কমেনি, বরং অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। উস্তাদ দেখেন, পুরা খাঁটি রূপার চিরুনি। আর এই লাল পাথরগুলো তো মনে হইতাছে চুনি পাথর। এটার দাম তো লাখ টাকা হইব। ইয়া আল্লাহ, ফালাইয়া দে হারামজাদা। ওইটা নদীর পানিতে ছুইরা মার। পাগল হইছেন উস্তাদ? এইটা বেচলে আমরা পুরা লাল হইয়া যাবো। তুই কি জানো সেটা কার জিনিস? এটা রূপবানুর চিরুনি। যৌতুকের এই চিরুনির লাইয়াই ওরে এই নদীতে ডুবাইয়া মারা হয়েছিল। ও লাশ পইতা গেছে, কিন্তু এই চিরুনির লগে ওর আত্মা বাইন্দা রইছে। এইটা ধইরা তুই আজ জমদূর ডাকছস। আরিফ সর্বশক্তি দিয়ে চিরুনিটা নদীর গভীর পানির দিকে ছুঁড়ে মারল। চলাৎ করে একটা শব্দ হলো, আর চিরুনিটা পানিতে তলিয়ে গেল। নদীর পানি হঠাৎ করেই এবার টকবক করে ফুটতে শুরু করলো, তারপর আবার শান্ত। তাড়াতাড়ি কাঠটা ভ্যানে তুল। আইজ আর এইখানে এক মুহূর্ত থাকবো না। এই উস্তাদটা না দিন দিন পাগল হয়ে যাইতাছে। এত দামি জিনিসটা পানিতে ফালাইয়া দিল। আরিফ যখন ভ্যান গাড়ি ঠিক করতে ব্যস্ত, সেলিম তখন আর চোখে নদীর দিকে তাকালো। সে দেখল চিরুনিটা যেখানে ফেলা হয়েছিল সেখান থেকে চিরুনিটা অদ্ভুতভাবে নদীর স্রোতের উল্টো দিকে ভেসে আবার কিনারার কাদার কাছে এসে আটকে আছে। চিরুনির লাল পাথরগুলো যেন সেলিমকে হাতছানি দিয়ে ডাকছে। সেলিম আর লোভ সামলাতে পারল না। আরিফ না দেখার সুযোগে সে দ্রুত কাদার কাছে গিয়ে চিরুনিটা তুলে নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলল। আরিফ ও সেলিম ভ্যান গাড়িতে কাঠের গুঁড়িটা নিয়ে গ্রামের দিকে হাঁটছে। চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে। রাস্তার দুই পাশে বিশাল বাঁশঝাড় আর তেঁতুল গাছ। বাতাসের শব্দে মনে হচ্ছে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উস্তাদ,
আরে কি হইছে আবার? ভ্যান ঠেলতাছস না কেন? উস্তাদ, আসমান তো পরিষ্কার, বৃষ্টি তো নাই, কিন্তু আমার প্যান্ট ভিজা যাইতেছে কেন? আমার ডান পকেট দিয়ে মনে হইতাছে বরফের মতো ঠান্ডা পানি সুইয়া সুইয়া পড়তাছে। আর এই পেছনে ফিরে সেলিমের দিকে টর্চের আলো ফেলল। সে দেখল সেলিমের ডান প্যান্টের পকেট সম্পূর্ণ ভিজে গেছে। শুধু তাই নয়, সেলিমের পকেট থেকে ফোঁটা ফোঁটা ঘোলাটে পানি আর সবুজ শ্যাওলা মাটিতে পড়ছে। বাতাসে মরা মাছের পচা গন্ধটা এবার আরো তীব্র হয়ে উঠল। তুই কি আমার কথা অমান্য কইরা আবার ওই চিরুনি নিছস সেলিম? সত্যি কইরা ক। না না উস্তাদ, আমি কেন নিব? হয়তো নদীর কাদা লাইগা ছিল। ঠিক সেই মুহূর্তে সেলিম অনুভব করল তার ঘাড়ের ওপর টপ টপ করে ঠান্ডা পানি পড়ছে। সে ওপরে তাকালো, কিন্তু আকাশে কোনো মেঘ নেই। হঠাৎ তার মনে হলো একগোছা ভেজা বরফের মতো ঠান্ডা আর আঠালো চুল তার ঘাড়ের ওপর দিয়ে ধীরে ধীরে গলার দিকে নেমে আসছে। উস্তাদ, আমার ঘাড়ির উপর কেটা যেন চুল ছাইরা দিছে, আমার গলা পেঁচাইয়া ধরছে। আরিফ টর্চের আলো সেলিমের মাথার উপর ফেলতেই আতঙ্কে তার রক্ত হিম হয়ে গেল। টর্চের আলোতে দেখা গেল ভ্যান গাড়ির সেই পুরনো কাঠের গুড়ির ওপর একটা নারী মূর্তি বসে আছে। তার শরীর থেকে টপ টপ করে নদীর কাদা পানি ঝরছে। মেয়েটার পরনে শ্যাওলা ধরা একটা পচা বিয়ের শাড়ি। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ সাদা আর ফোলা। তার মাথা ভর্তি লম্বা ভেজা কালো চুল সেলিমের গলা সাপের মতো পেঁচিয়ে ধরেছে। আমার চিরুনি দিয়া দে, চোর তুই চোর, আমার চিরুনি নিছোস। ইয়া আল্লাহ! সেলিম, পকেট থেকে চিরুনি ফালা, জলদি! কিন্তু সেলিম চিরুনি ফেলার সুযোগ পেল না। পিশাচিনীর চুলগুলো সেলিমের গলা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তাকে এক হ্যাচকা টানে ভ্যানের উপর তুলে শূন্যে তুলে ফেলল। তারপর সেলিমকে সোজা অন্ধকারের দিকে নদীর দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। উস্তাদ, আমারে পানিতে টাইনা নিতাছে, আমারে বাঁচান। সেলিম, দাঁড়া! শয়তান, সাইডা দে ওরে! সেলিমকে মাটিতে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো শক্তি। সেলিম নখ দিয়ে মাটি আঁকড়ে ধরার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পিশাচিনীর অমানসিক শক্তির কাছে সে অসহায়। নদীর সেই ভয়ঙ্কর মরাপোড়া ঘাটের দিকে সেলিম ক্রমশ হারিয়ে যাচ্ছে। আরিফ দৌড়ে গিয়ে সেলিমের কাছে পৌঁছালো। সে সর্বশক্তি দিয়ে তার লোহার কুড়ালটা সেলিমের গলা পেঁচিয়ে থাকা সেই ভেজা চুলের গোছার উপর চালালো। কিন্তু অবাক কাণ্ড, কুড়ালটা যেন কোনো শক্ত কাঠের উপর নয়, বরং এক গাদা পচা শ্যাওলা আর পানির ভেতর দিয়ে ফসকে গেল। চুলগুলো একটুও কাটল না। ইয়া আল্লাহ! এইটা তো লোহায় কাটে না। লোহা দিয়া আমারে কাটবে? আমি তো পানির নিচে পৌঁছে গেছি, আমারে কেমনে কাটবে? তোর ভাই আইজ আমার লগে পাতাল ঘরে যাইব। পিশাচিনীর একটা প্রবল টানে সেলিম এক লাফে আরো 10 হাত দূরে নদীর কিনারায় চলে গেল। নদীর কালো পানি এখন টকবক করে ফুটছে। পানি থেকে একটা ফ্যাকাশে পচা নারী দেহ অর্ধেক ভেসে আছে। তার চোখের মনি নেই, শুধু সাদা দুটো গর্ত। তার হাত দুটো সেলিমের দিকে বাড়ানো। উস্তাদ, উস্তাদ, পানি! আমারে পানিতে নিতেছে। সেলিমের শরীর অর্ধেক পানিতে ডুবে গেছে। ঠিক সেই মুহূর্তে মরাপোড়া ঘাটের উপর দিক থেকে কালু ফকিরের বজ্র কণ্ঠ শোনা গেল। তার হাতে একটা জ্বলন্ত মশাল। আরিফ, সইরা দাঁড়া! পানির ভূত লোহায় কাটে না, করে পুরাইতে শ্মশানের আগুন আর মরা পোড়া ছাই লাগবো। বাবা, জলদি করেন, ওরে তো পানিতে টাইনা নিয়ে গেল।
কালু ফকির তার আস্তানায় বসতেই হয়তো বুঝতে পেরেছিল মরাপোড়া ঘাটে আজ কোনো বড় অঘটন ঘটতে যাচ্ছে। সে দ্রুত একটা মাটির হাড়ি থেকে এক মুঠো চিতা ভস্ম বের করে বিড়বিড় করে মন্ত্র পড়ল। ইয়া কাহারু, ইয়া জব্বারু, পুইরা যা শয়তান। কালু ফকির সেই পরা ছাই সোজা সেলিমের গলায় পেঁচিয়ে থাকা চুলের ওপর এবং পানিতে ভেসে ওঠা পিশাচিনীর মুখের ওপর ছুঁড়ে মারল। ছাইটা ভেজা চুলের ওপর পড়তেই মনে হলো যেন এসিড ছোড়া হয়েছে। ছ্যাক করে একটা বিকট শব্দ হলো এবং পোড়া শেওলার গন্ধে চারপাশটা ভরে গেল। আমার চোখ, আমার শরীর পুইরা গেল, আমারে ছাইরা দে। যন্ত্রণায় পিশাচিনী সেলিমের গলা থেকে চুলের বাঁধন আলগা করে দিল। সেলিম কাশতে কাশতে কাদার উপর লুটিয়ে পড়ল, কিন্তু পিশাচিনী পুরোপুরি দমে যায়নি। সে নদীর পানি থেকে একটা বিশাল ঢেউ তুলে আবার পাড়ের দিকে তেড়ে আসতে লাগলো। আরিফ, সময় নাই, পরা ছাইয়ের জোর বেশিক্ষণ থাকবো না। চিরুনিটা ওর কাছে ফেরত না দিলে ও পুরা নদী ফুফাইয়া আমাগো 3 জনরে ডুবাইয়া মারবো। চিরুনিটা বাইর কর। সেলিম, চিরুনি দে, পকেট থেকে চিরুনিটা জলদি বাইর কর। উস্তাদ, আমার পকেট তো বরফ হয়ে গেছে, আমার হাত ঢুকে না। আরিফ টর্চ মেরে দেখলো সেলিমের ডান প্যান্টের পকেটটা ভিজে একদম জমাট বাঁধা বরফের মতো শক্ত হয়ে গেছে। ভেতরের রূপার চিরুনিটা সেলিমের উরুর সাথে একদম সেটে আছে। তীব্র ঠান্ডায় সেলিমের ডান পা অবশ হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চাইপা ধর সেলিম, আইস তোর প্যান্ট আমি ছিঁড়া বাইর করবো। আরিফ তার হাতের কুড়ালের চোখা মাথাটা দিয়ে সেলিমের প্যান্টের পকেটে ঢুকিয়ে এক হেঁচকা টান দিল। সেলিমের যন্ত্রণার চিৎকারের সাথে প্যান্টের মোটা কাপড়টা চিরে গেল। পকেট থেকে সেই অভিশপ্ত রূপার চিরুনিটা কাদার উপর ছিটকে পড়ল। চিরুনিটা থেকে তখনও লাল চুনি পাথরগুলো অন্ধকারের মধ্যে সাপের চোখের মতো জ্বলজ্বল করছে। আরিফ, চিরুনিটা তুইলা নদীর মাঝখানের ওই ঘূর্ণিপাকের দিকে ছুইড়া মার, জলদি। আরিফ চিরুনিটা হাতে নেওয়ার সাথে সাথেই তার মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত বরফ ধরেছে। তার হাত জমে যাওয়ার উপক্রম। সে সর্বশক্তি দিয়ে চিরুনিটা নদীর মাঝখানে থাকা সেই ভয়ঙ্কর ঘূর্ণিপাকের দিকে ছুঁড়ে মারল। চিরুনিটা শূন্যে ভাসতে ভাসতে নদীর ঠিক মাঝখানে পৌঁছাতেই পানির নিচ থেকে পিশাচিনীর সেই ফ্যাকাশে পচন ধরা দুটো হাত বিদ্যুৎ বেগে উপরে উঠে এলো এবং চিরুনিটা খপ করে লুফে নিল। আমার জিনিস আমার কাছেই থাকবো, কাউরে দিব না আমি। আমার জিনিস আমার কাছেই থাকবো, আমার কাছেই থাকবো। একটা বিকট ছলাৎ করে শব্দ হলো। ঘূর্ণিপাকটা চিরুনি সহ পিশাচিনীকে একেবারে নদীর অতল গভীরে টেনে নিয়ে গেল। নদীর পানি যা একটু আগেও টকবক করে ফুটছিল তা নিমিষেই আয়নার মতো শান্ত হয়ে গেল। চারপাশের কুয়াশা কেটে গিয়ে ভোরের হালকা নীল আলো ফুটতে শুরু করলো। মরা মাছের গন্ধটাও বাতাসে মিলিয়ে গেল। হ্যাঁ, এইবারের মতো মরণের ফাড়া কাটলো। রূপবানুর আত্মা তার যৌতুকের জিনিস ফেরত পাইছে। ও আর এই ঘাটে উঠব না। আরিফ মাটিতে বসে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। সেলিম কাদার ওপর উপুর হয়ে পড়ে আছে। তার গলার চারপাশটায় মোটা গাঢ় নীল রঙের একটা দাগ বসে গেছে, ঠিক যেন কেউ তাকে ফাঁসির দড়ি পরিয়েছিল। আরিফ তার বাড়ির উঠানে বসে আছে। উঠানের এক কোণায় সেলিম বসে আছে। তার স্বভাবের সেই চটচটে ভাবটা এখন আর নেই। সে একদম চুপচাপ। তার গলার সেই গাঢ় নীল দাগটা আর কোনোদিনও শুকায়নি। সবচেয়ে বড় কথা হলো সে এখন পানি দেখলে ভয় পায়। এক গ্লাস পানি খেতে গেলেও তার হাত কাঁপে। কিরে সেলিম, আইস কাজে যাবি না? বহাজনে তো ডাকতাছে। না উস্তাদ, আমি আর নদীর ধারের কোনো কাজে যাব না।
আমার গলাটা আইজ ওরাইতে ব্যথা করে। মনে হয় ভেজা চুলগুলা এখনো আমার গলা পেঁচায়া ধরছে। হ্যাঁ, তোরে আমি কতবার কইছি মরা মাইনষের আর অভিশপ্ত জিনিসের উপর লোভ করতে নাই। তুই সোনা দানার লোভে নিজের জিন্দেহিটাই বরবাদ কইরা দিলি। এখন এই গলা নিয়া সারা জীবন পস্তাইবি। সেলিমের জীবন বেঁচে গেছে ঠিকই, কিন্তু লোভের চরম মূল্য তাকে এভাবেই চোকাতে হলো। সে এখন বৃষ্টির দিনেও ঘরের বাইরে বের হয় না। গ্রামের মানুষ এখনো বলে আমাবস্যার রাতে মরাপোড়া ঘাটের পাশ দিয়ে গেলে নাকি নদীর মাঝখান থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। মনে হয় কেউ পানির নিচে বসে রূপার চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে।